আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহের ১ম দিন মার্কেট মোটামুটি পজিটিভে গেল। তো যাই হোক আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ব্রানিং ৫ টি স্টক নিয়ে ট্রেডিং ৪ টি স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে। গতকালকে ৫ টি স্টক নিয়ে কথা বলছিলাম। তো গতকালকে যে ৫ টা স্টক নিয়ে আলোচনা করছিলাম তাদের আজকের পজিশনটা কি? এ বিষয়ে যদি একটু আলোচনা করি তাহলে বলব আমি ফাইন ফুড নিয়ে কথা বলছিলাম গতকালকে। মুন্নু ফেব্রিক্স, সোনালী পেপার, নাহি অ্যালুমিনিয়াম এবং ফুয়াং ফুড। এই ৫ টা নিয়ে গতকালকে আমি আলোচনা করছিলাম। এর মধ্যে ফাইন ফুড ছাড়া সবগুলাই ভালো করছে। মুন্নু ফেব্রিক্স, সোনালী পেপার, নাহি অ্যালুমিনিয়াম এবং ফুয়াং ফুড প্রত্যেকে আজকে পজিটিভ থেকেই তাদের ক্লোজিং প্রাইস দিয়েছে। এর মধ্যেও গতকালকে আমি মুন্নু ফেব্রিক্সকে প্রথমে ধরছিলাম। সেটা আসলে আজকে প্রথমেই ছিল। খুবই ভালো করছে মুন্নু ফেব্রিক্স আজকে। তো যাই হোক আজকে আমি যে ৪ টা স্টক নিয়ে কথা বলি। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন রূপালী ব্যাংক। ব্যাংকের মধ্যে সবচেয়ে লো পেড অ্যাপ আমার মনে হয় সবচেয়ে লো পেড অ্যাপ রূপালী ব্যাংক। আরও একটা আছে এবি ব্যাংক। যাই হোক রূপালী ব্যাংকটাকে এই মুহূর্তে সবচেয়ে ভালো পজিশনে আমার কাছে মনে হচ্ছে। ২৩ টাকায় আজকে এবং তার ভলিউমটাও খুব সুন্দর। মানে ক্যান্ডেল, ভলিউম সমস্ত কিছু পজিটিভ। এইরকম ক্যান্ডেল থেকে সে এর আগেও আপ মুভমেন্টে গেছে সেটা দেখাই যাচ্ছে। হয়তো ওটা আরেকটু ছোট ছিল, তার বডিটা একটু ছোট ছিল কিন্তু সেম ক্যান্ডেলে আমি আশা করি শেয়ারটা এখান থেকে ভালো কিছু হতে পারে। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাই সেল করবেন। আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে বাই সেল নির্দেশ করি না। আপনারা নিজ দায়িত্বে আপনাদের বাই সেলগুলো সম্পূর্ণ করবেন। তো যাই হোক রূপালী ব্যাংককে আমি খুব পজিটিভভাবে দেখতেছি আগামী দিনের জন্য। ২৩ টাকা শেষে ক্লোজ করলো এবং সে যদি নিচেও চলে আসে সম্ভবত ৫.৫% বা ৬% যদি সে সর্বোচ্চ আগে সাপোর্ট জোনে আসে তাহলে হয়তো ৫% বা ৬% নিচে আসতে পারে। আপনারা এই ধরনের শেয়ারে যখন এন্ট্রি নেবেন তখন অবশ্যই কতটুকু নিচে আসতে পারে, তার সাপোর্ট কতটুকু মেনটেন করতে পারে সে, ওটাকে ক্যালকুলেশন করে ওই পরিমাণ টাকা আপনারা হাতে রেখে দেবেন। বাকিটা ট্রেড করার জন্য রাখবেন। তো যাই হোক রূপালী ব্যাংক খুবই ভালো পজিশন আছে আগামী দিনের জন্য। এরপর যদি আমি আসি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আজকে অনেক ভালো করছে। ইন্স্যুরেন্সের বিষয়টা হচ্ছে ইন্স্যুরেন্স দু একদিন ভালো করে তারপর আবার পড়ে যায়, এটা হচ্ছে। কিন্তু প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বিষয়টা একটু ভিন্ন রকম। আমি এভাবে দেখব, তার বিগত দিনের আপনারা গ্রাফস যদি দেখেন, সে যখন আপ ট্রেন্ডে গেছে খুব দ্রুত গেছে, সে কখনোই 2টা ক্যান্ডেল ক্রিয়েট করে কিন্তু নিচে আসে নাই। আপনারা যতটুকু গ্রাফস দেখছেন এবং তার ভলিউমটা কিন্তু গতকালকের তুলনায় আজকে ভালোই। ঠিক সেম রূপালী ব্যাংকেরও ভলিউম কিন্তু খুব বেশি না। এটাই অনেক বেশি যদি ভলিউম হতো রূপালী ব্যাংকের তাহলে প্রবলেম ছিল। তো প্যারামাউন্ট ইন্স্যুরেন্সেরও সেম, মানে খুব বেশি ভলিউম না, ধারাবাহিকতা আছে ভলিউমের এবং ক্যান্ডেলটা খুব ভালো পজিশনে আছে। তবে আপনারা যাই করেন না কেন এই ধরনের শেয়ারে, ট্রেডিং শেয়ারে, আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কতটুকু যাবে। বেশিরভাগ বিনিয়োগকারীরা যতগুলা ফোন আসে, ভাই কতটুকু যেতে পারে, উপরে কতটুকু যাবে এই কোশ্চেন করে। একজনও এই কোশ্চেন করে না যে কতটুকু নামতে পারে। কোশ্চেনটা হওয়ার দরকার ছিল কতটুকু নামতে পারে। তো আপনারা ট্রেডিং স্টকগুলোতে যখনই আপনারা এন্ট্রি নেবেন, আপনাদেরকে অবশ্যই কতটুকু আগের সাপোর্ট জোনটা কোথায়, সেটা কত পার্সেন্ট নিচে আসতে পারে ওটাকে ক্যালকুলেশন করে ওই পরিমাণ টাকা হাতে রেখে দেবেন, দিয়ে বাকিটা দিয়ে আপনারা এন্ট্রি নেবেন। তো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আমি খুবই ভালো অবস্থায় দেখি। এরপর যদি আমি যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি, ঢাকা ইন্স্যুরেন্স, একই অবস্থা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মতোই। অনেক দিন সে ডাউন ট্রেন্ডে ছিল এবং আমি আশা করি এখন আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সে রেডি। মোটামুটি ভালো একটা প্রফিট এখানে দেওয়ার সম্ভাবনা আছে ঢাকা ইন্স্যুরেন্স। কারণ সে এর আগে যে ক্যান্ডেলটা তৈরি করছে, সে আগের যে সাপোর্ট জোন ছিল সেটাকে কিন্তু সে টাচ করেই কিন্তু উপরে গেছে। তার মানে এখানে সে বড় যে আপনারা সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন ঢাকা ইন্স্যুরেন্সের, এখানে সর্বোচ্চ চেষ্টা করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ফ্যানেক দিয়ে শেয়ারগুলো কালেকশন করার। সে কালেকশন করতে পারছে, খুব বেশি পারে নাই, মানে কালেকশন খুব বেশি করতে পারে না সে, কারণ এই ভলিউমটা অনেক ছোট। সে কিন্তু খুব বেশি কালেকশন করতে পারে নাই। তার মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারগুলো বা কালেকশন জোনটা খুবই স্ট্রং ছিল, মানে কেউ সেল দিতে চায় নাই, যার কারণে এখন সে আপ ট্রেন্ডের পথ ধরেছে। আমি আশা করি ঢাকা ইন্স্যুরেন্সও একটা ভালো পজিশনে যেতে পারে। আর ইন্স্যুরেন্সের সেক্টরগুলো
ডিসেম্বর ক্লোজিং তারা ভালো ভালো ডিভিডেন্ড দেয়। আমি যে দুইটা প্যারামাউন্ট এবং ঢাকা ইন্স্যুরেন্সের কথা বললাম, এরা ভালো ডিভিডেন্ড দেয় এবং ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মোটামুটি ভালো, ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং, খারাপ না, ভালো ভালো কী বলে কোম্পানি। এরপর আমি যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। এর আগেও আমি সেটা নিয়ে কথা বলছি। এর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একবারে মানে স্মার্ট মানি ভরপুর একটা শেয়ার, এটা খুবই খুবই স্মার্ট মানি ভরপুর শেয়ার। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যে কোনো মুহূর্তে যে কোনো আচরণ করে বসতে পারে। পরসন শুজ, সিপাল বা এই টাইপের যে বিষয়গুলো, এই শেয়ারটা কিন্তু অনেক আপে গেছিলো এক সময়, এখন কিন্তু পড়েছে। এই শেয়ারটা নিয়ে আমি আশাবাদী এই কারণে এই মুহূর্তে, এখন সে তার আগের সাপোর্ট জোনে চলে আসছে এবং তার ইপিএসটা বিগত বছরের তুলনায় ভালো আছে। এই সাপোর্ট জোনে সে এখন আসলে একদম পারফেক্ট একটা জায়গায় আছে। তবে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে একটা সবুজ ক্যান্ডেল দরকার, কারণ আজকে লাল ক্যান্ডেলটাও লাল হয়েছে, ভলিউমটাও লাল, মানে দুটোই একই ধাঁচের ছিল। তো সুতরাং এখানে এখনও একটু রিস্ক রয়ে গেছে, যদিও সে তার সাপোর্ট জোন বিগত দিনে সাপোর্ট জোনে অবস্থান করতেছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, কিন্তু সে তার ট্রেন্ড যেটা, এটা ব্রেক করে নিচে চলে আসে কিনা একটু ওয়েট করতে হবে, দেখতে হবে, আরও 2-1 দিন এই শেয়ারটাকে দেখতে হবে। যদি সে আপ ট্রেন্ডের পথ ধরে অ্যান্টি নেওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। একটা সবুজ ক্যান্ডেল হলেই আমি মনে করি আসলে এখানে অ্যান্টি নেওয়া যেতে পারে, তবে এখন নয়, বিশেষ করে আগামীকালকেই নিতে হবে ব্যাপারটা আমি সেটা মনে করি না। যে কোনো স্টকে, ট্রেডিং স্টকে সমস্ত লাল ক্যান্ডেল দেওয়ার পরে যখন একটা সবুজ ক্যান্ডেল এবং সবুজ ভলিউম হয়, আর তার ইপিএস দেখতেই হবে বিগত দিনের, সর্বশেষ ইপিএসটা যাতে বিগত বছরের তুলনায় পজিটিভ হয়, এই বিষয়টা দেখতে হবে। তাহলে একটু অ্যান্টি নিলে হয়তো একটু সেফ জোনে থাকা যায়। তো যাই হোক, আমি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে একটু অবজার্ভে রাখতে বলবো 2-1 দিন। ঢাকা ইন্স্যুরেন্স যে কোনো সময় আসলে এটাতে অ্যান্টি নেওয়ার মতো স্কোপ আছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সেরও একই অবস্থা, রূপালী ব্যাংকেরও একই অবস্থা। এই 4টা শেয়ারের মধ্যে আমি যদি একেবারে 1-2 হিসেব করে, তাহলে আমি 1 নম্বরে রূপালী ব্যাংকে রাখবো, 1 নম্বরে রূপালী ব্যাংকে রাখবো। আমি 2 নম্বরে রাখবো ঢাকা ইন্স্যুরেন্সকে, আর 3 নম্বরে রাখবো প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে, আর 4 নম্বরে রাখবো আমি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে। আমি আশা করি এই ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, অবশ্যই আমি আবারও বলি, ট্রেডিংয়ের ক্ষেত্রে যে কাজটা করবেন আপনাকে আগের সাপোর্ট জোন হিসেব করে এন্ট্রি নিতে হবে। ইমিডিয়েট সাপোর্ট জোন কোথায় আছে সেটাকে আপনি হিসেব করে, কারণ আপনি তো আগে সাপোর্ট জোন আর এন্ট্রি নিতে পারবেন না, একটু উপরে এন্ট্রি নিতে হয় ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে অনেক সময়। কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আগে সাপোর্ট জোনটা কোথায়, ওই অনুযায়ী আপনাকে টাকা রেখে দিতে হবে যাতে নিচে চলে আসলে অ্যাভারেজ করা যায়। আর ট্রেডিং শেয়ার, এই যে আমি যে 4টা শেয়ারের কথা বলছি, এগুলা মোটামুটি মাঝারি মানের, ভালোই আমি মনে করি এই শেয়ারগুলা। এগুলা ট্রেডিং প্লাস ইনভেস্টমেন্ট 2 ধরনের এগুলাকে ক্যালকুলেশন করা যায়, এগুলাকে ট্রেডিং শেয়ার হিসাবে ব্যবহার করা যায়। ট্রেডিং শেয়ার মানে যে একেবারে জাং শেয়ার, কোম্পানি বন্ধ, উদ্বস্ত, এই টাইপের না। এই ধরনের শেয়ারেও ট্রেড করা যায়, এই ধরনের শেয়ারে ট্রেড করলে অনেকটা সেফ জোনে থাকা যায়। আর ট্রেডিং শেয়ারে কখনো কোনো মানে এর প্রেমে পড়া যাবে না ট্রেডিং শেয়ারের, ঠিক আছে? মানে খুব আপন করে নেওয়া যাবে না, প্রফিট হয়েছে বুক করে নিতে হবে। ট্রেডিং শেয়ারের অভাব নাই, ইন্ডেক্স যদি পজিটিভ থাকে ট্রেডিং শেয়ার অনেক পাওয়া যায়, হাতের নাগালে অনেক ট্রেডিং শেয়ার পাবেন। আমি তো 4টা নিয়ে কথা বলছি, আরও এরকম 10-12টা পাওয়া যাবে। তো সুতরাং ট্রেডিং শেয়ার নিয়ে মানে আরও বাড়বে, আরও এ হবে সে হবে, এগুলা নিয়ে আসলে ভাবার সময় নাই। আপনার প্রফিট হয়েছে, ছোটোখাটো প্রফিট হয়েছে, কী বলে ক্যালকুলেশন করবেন যে হাউজের কমিশন কত, হ্যাঁ, তারপর আপনার প্রফিট আছে, যেই প্রফিটে থাকুক টেক করে নিয়ে নেবেন, নিয়ে বসে থাকবেন। বিকাল দিকে কখনো না কখনো কোনো না কোনো শেয়ার পেয়ে যাবেন, 2টার পরে গিয়ে আবার এন্ট্রি নেওয়ার মতো শেয়ার, ওই যে শেয়ার সেল করছেন প্রফিটে সেটাই হয়তো আপনি বিকাল দিকে পেয়ে যেতে পারেন। ট্রেডিং শেয়ারের কোনো মানে দেখার কোনো সুযোগ নাই, প্রফিট হয়েছে প্রফিট টেক, সহজ কথা।
আপনারা বাই সেল আপনাদের নিজ দায়িত্বে করবেন অবশ্যই। এবং ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। ইন্ডেক্স, আপনি যে শেয়ার কিনতেছেন ট্রেড করার জন্য, তার ভলিউম, তার ক্যান্ডেল, স্মার্ট মানির প্রভাব কী ওই শেয়ারে, পারিপার্শ্বিক অবস্থা কী, প্রতি মুহূর্তে মানে ট্রেড করার ক্ষেত্রে প্রতি মুহূর্তে আপনাকে মার্কেট চলাকালীন সময়ে প্রতি মুহূর্তে আপনাকে মার্কেটের প্রতি ফোকাস থাকতে হবে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা এই 4টা শেয়ার আগামী দিনের জন্য দেখতে পারেন। ট্রেড মানেই যে রবিবারে কিনে মঙ্গলবার প্রফিট করতে হবে সেটা না, কিন্তু সেফ জোনে থেকে ট্রেড করাটাই আমি মনে করি সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।